নিন এসে গেছে, নামুন। আমি টোটোয় বসে একবার চারিপাশটা দেখে নিলাম, তারপরে বললাম, এ কি এইখানে, এই জঙ্গলের মধ্যে? হ্যাঁ, এর বেশি আর যাবে না, আপনাকে তো আগেই বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তাই বলে এতটা আগে নামিয়ে দেবেন সেটা তো বলেননি। দেখুন, অত কথা জানি না দাদা। এত রাতের বেলা এই এলাকার কোনো টোটোওয়ালা আপনাকে ওই পোস্ট অফিস পর্যন্ত নিয়ে যাবে না। আর এখান থেকে তো বেশি দূর না, সোজা হেঁটে গেলেই দেখতে পাবেন। নামুন নামুন। আমি আর কথা বাড়ালাম না, নেমে পড়লাম টোটো থেকে। ভাড়া মিটিয়ে দিতেই টোটোওয়ালা যেন পরিমরি করে টোটোটা নিয়ে সেখান থেকে চলে গেল। বাবা, কী ব্যাপার কে জানে, পোস্ট অফিসটাকে কি সবাই ভয় পায় নাকি? কোনো টোটোওয়ালাই আসতে রাজি হচ্ছিল না। এক প্রকার ডাবল ভাড়া দিয়ে এনাকে রাজি করিয়েছিলাম। কেউ অবশ্য কেন যেতে রাজি হচ্ছে না সেটা স্পষ্ট করে বলেওনি। এই নিবারণপুরের পোস্ট অফিসে আমার পোস্টিং হয়েছে পোস্টমাস্টার হিসেবে। কাল থেকেই জয়েনিং। কলকাতা থেকে দূরত্ব অনেকটাই, তাই এখানেই থাকতে হবে। আগের একটা ট্রেন মিস করায় এসে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9:30 বেজে গেছে। সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার দুধারে ঘন জঙ্গল, জনবসতি চোখে পড়ছে না কোথাও। রাতের অন্ধকারে অচেনা পথে চলেছি, একটু যেন ভয় ভয় করছে। সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এই সমস্ত গ্রামের পথে ঘাটে বিষাক্ত সাপখোপ বেরোয়। আমার আবার ছোটবেলা থেকেই সাপের ভীষণ ভয়। বেশ অনেকটা পথ হেঁটে আসবার পরে অবশেষে দেখতে পেলাম ঘন জঙ্গলের ভেতর জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে পোস্ট অফিসটা। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে একজন বয়স্ক ভদ্রলোক। লক্ষ্য করলাম তার চোখে মুখে কিসের যেন উৎকণ্ঠা। তার চঞ্চল দৃষ্টি এদিকে ওদিকে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল আমার দিকে, আর তাতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। আমি এগিয়ে গেলাম তার দিকে। সামনে যেতেই লোকটা বলল, আপনি তো শহর থেকে আসছেন, এখানকার নতুন পোস্টমাস্টার? হ্যাঁ, নমস্কার, আমি এখানকার কেয়ারটেকার। আপনি আসবেন বলেই অপেক্ষা করছিলাম। এই নিন চাবি। এর মধ্যে অফিস রুম আর আপনার থাকবার ঘর দুটোরই চাবি রয়েছে। আমি চলি আজকে স্যার, কাল সকালে আবার আসবো। সে কি, আপনি চলে যাবেন মানে? আমি প্রথমবার এলাম, কিছুই চিনি না জানি না, আপনি আমাকে চাবি ধরিয়ে দিয়েই চলে যাচ্ছেন? এটা কীরকম কথা? কিচ্ছু করবার নেই স্যার, এমনি তো আপনি আসতে অনেকটাই দেরি করে ফেলেছেন। এখন আর আমার পক্ষে থাকা সম্ভব নয় স্যার। সে যদি চাকরি চলেও যায় তবুও না, আপনার কোনো অসুবিধা হবে না। আমি ঘরদোর সব গুছিয়েই রেখেছি, আপনি যান না, যান, কোনো অসুবিধা নেই স্যার। আমি যাই স্যার। হ্যাঁ। লোকটা চলে গেল, এক প্রকার দৌড়েই যেন সেখান থেকে পালিয়ে গেল। যা বাবা, অবশ্য পোস্ট অফিসটা ভয় পাওয়ারই মতন। ভালো করে তাকিয়ে দেখলাম একবার, কিন্তু আমার তো আর ভয় পেলে চলবে না। নতুন চাকরি নিয়ে এসেছি, আমাকে তো থাকতেই হবে। কোয়ার্টারে ঢুকে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন পোস্টমাস্টার আসবে বলে কেয়ারটেকার নিশ্চয়ই ঘরটা গুছিয়েই রেখেছে। স্টেশনে নেমে খেয়ে নিয়েছিলাম, তাই খিদে পাইনি। পরিশ্রম হয়েছে সারাদিন খুব, তাই পোশাক বদলে শুয়ে পড়লাম বিছানায়। নতুন জায়গা, তাই সহজে ঘুম আসবে বলে মনে হয় না। হঠাৎ কোথায় যেন তারস্বরে শেয়াল ডেকে উঠল। সেই তীক্ষ্ণ চিৎকারে আমার যেন বুক কেঁপে উঠল। চোখ বন্ধ করে শুয়ে আছি বেশ কিছুক্ষণ। হঠাৎ আবার কি এক কর্কশ চিৎকার, কোনো নিশাচর পাখির ডাক। প্যাঁচা হবে হয়তো। জঙ্গলের মধ্যে পোস্ট অফিস, রাতের বেলায় এই সমস্ত আওয়াজ তো থাকবেই। ও ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি আবার। এমন সময় হঠাৎ শুনতে পেলাম একটা সাইকেলের শব্দ। কে যেন খুব জোরে সাইকেলের বেল বাজাতে বাজাতে সামনের রাস্তাটা দিয়ে চলেছে। দেওয়ালে একটা পুরনো ঘড়ি রয়েছে, সেটার দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। এত রাতে এই জঙ্গলের রাস্তায় কে সাইকেল চালিয়ে যাবে? হতে পারে হয়তো আশপাশের কোনো গ্রামের লোক। আমি আবার ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম। বেশ কিছুক্ষণ পরে আবার শেয়ালের চিৎকার। এইবার একটা নয়, একসাথে যেন অনেকগুলো শিয়াল ডেকে উঠল, যেন তারা কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। এমন চলতে থাকলে ঘুমোবো কি করে? রাতে কখন ঘুমিয়েছিলাম খেয়াল নেই ঠিক। সকালে উঠে দরজা খুলতেই একটা সুন্দর
শান্ত স্নিগ্ধ বর্ণ পরিবেশ সকালের মিষ্টি বাতাস ছুড়ে দিয়ে আমাকে শুভ সকাল জানালো। পাখিদের কিচিরমিচিরে লেগেই চলেছে। এ যেন এক অন্য জগৎ, যেখানে শহরের যান্ত্রিকতা নেই, আছে আদিম অকৃত্রিম বন্যতা। রাতের সেই গা ছমছমে ভাব যেন কোথায় হারিয়ে গেছে, তার আর কোনো চিহ্নমাত্র নেই এখন। রাতে তেমন কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছে খুব। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বেরোলাম রাস্তায়। জঙ্গলের রাস্তা পেরিয়ে এসেই একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেই চায়ের দোকানে গ্রামের বেশ কয়েকজন লোক বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আমি এগিয়ে গিয়ে বেঞ্চে বসে পড়লাম। তারপর বললাম, কাকা, এক কাপ চা দিও, আর জলখাবারের কিছু পাওয়া যাবে? ডিম পাউরুটি হবে বাবু। ঠিক আছে, আগে চাটা দাও, তারপরে ডিম পাউরুটি দিও। বাবুকে তো আগে কোনোদিনও এ গায়ে দেখিনি, নতুন এসেছেন বাবু? আমি কালকেই এসেছি। এখানকার পোস্ট অফিসের আমি নতুন পোস্টমাস্টার। দেখলাম আমার কথা শুনে চাওয়ালা এবং দোকানে বসে থাকা বাকি লোকগুলো আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। চাওয়ালা বলল, আপনি নতুন পোস্টমাস্টার? হ্যাঁ। আপনি কাল রাতে ওই কোয়ার্টারে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? দেখলাম চাওয়ালার মুখটা আরো বেশি ফ্যাকাশে হয়ে গেল, কি যেন এক অজানা ভয়ে। সে বেশ কিছুক্ষণ আমার দিকে একই রকম বিস্ময় ভরা চোখে তাকিয়ে থেকে বলল, রাতে কিছু টের পাননি? হ্যাঁ, টের তো পেয়েছি। প্যাঁচার ডাক, শেয়ালের চিৎকার, ঘুমোতেই পারিনি সারা রাত। আর কিছু টের পাননি? আর না, আর কি টের পাবো? আর সব তো ঠিকই ছিল। কোনো সাইকেলের আওয়াজ শোনেননি বাবু? হ্যাঁ, ঠিক বলেছেন। রাত ওই 12টা নাগাদ কে যেন সাইকেল চালিয়ে ওই সামনের রাস্তা দিয়ে গেছিল। কেন বলুন তো? এইভাবে জিজ্ঞেস করছেন কেন? বাবু, ওই যে সাইকেলের আওয়াজ আপনি শুনেছেন, ওটা কোনো মানুষ না বাবু, ও হলো... চাওয়ালা থেমে গেল। তারপর নিজের মনে কি সব যেন ভাবতে থাকলো। আমি বললাম, কি হলো? থেমে গেলেন যে? বলুন, ওকে। আপনাকে দেখে শহরের লোক বলে মনে হচ্ছে বাবু। আপনি সে কথা বিশ্বাস নাও করতে পারেন। ওই পোস্ট অফিসে কোনো পোস্টমাস্টার এসে থাকতে পারে না, আপনিও পারবেন না। দেখেননি কেমন জঙ্গল হয়ে পড়ে আছে ওই পোস্ট অফিসটা? কেউ ওদিক যায় না বাবু, দিনের বেলাতেও না। 2-1 দিনের মধ্যেই আপনিও সবকিছু জেনে যাবেন বাবু। যদি ভালো চান, এই চাকরির মায়া ছেড়ে চলে যান। ঠিক আছে, দেখছি। আপনি চাটা দিন। হ্যাঁ হ্যাঁ বাবু, এই এক্ষুনি দিচ্ছি। সারাদিনে কাজকর্ম তেমন নেই বললেই চলে। কোনো চিঠি আসে না, কেউ টাকা পয়সা লেনদেন করতেও তেমন একটা আসে না। সরকার যে কেন এখনো চালু রেখেছে এই পোস্ট অফিসটা কে জানে। ভাগ্যিস সাথে করে কিছু বই এনেছিলাম, সেগুলো পড়েই সময় কাটিয়ে দিই। আর বিকেল বেলায় একটু গ্রামে হাঁটতে বেরোই। প্রথম 2 দিনের মধ্যেই মোটামুটিভাবে এই বনবাস জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। কেয়ারটেকার ভদ্রলোকটা আমার খাবার ব্যবস্থা করে দিত। আমি মাঝে মাঝে তার কোয়ার্টারে গিয়ে তার সঙ্গে গল্পগুজব করতাম। লোকটা আমার থেকে বয়সে অনেক বড়, তবু বেশ রসিক মানুষ। দোষের মধ্যে একটাই, রাতের বেলা ও কিছুতেই থাকবে না এখানে। আমার মাঝে মাঝে মনে হতো এই লোকটা অনেক কিছুই জানে, কিন্তু বলতে চায় না। রাত 12:15 বাজে। গ্রামের পথ ধরে ঘরে ফিরছে রাজেন মণ্ডল। মাসখানেক আগে কেনা নতুন 4 চাকার তীব্র হেডলাইটের আলোয় পথের ওপর ছড়িয়ে থাকা অন্ধকার যেন মুছে দিচ্ছে। গুনগুন করে গেয়ে চলেছে একটা ভোজপুরি গানের লাইন। জঙ্গলের কাছে ঠিক মরা নিম গাছটার কাছে এসে তার গাড়িটা থেমে গেল। কি হলো? তেল তো ট্যাঙ্ক ফুল করা আছে, তাহলে কি হলো আবার? ধর, কি করি এবার? এ তো মহা মুশকিল। দেখি হারাধন মেকানিককে একটা ফোন করে। না, সে বেটা তো ফোন ধরে না। এক কাজ করি, চলেই তো এসেছি প্রায়, গাড়িটা থাক, হেঁটেই চলে যাই। কাল সকালে মিস্ত্রি নিয়ে এসে গাড়ি ঠিক করিয়ে নিয়ে যাব কোন। সে গাড়ি থেকে নামতেই সামনে একদল শেয়াল তারস্বরে চিৎকার করে উঠল।
তার ঠিক পর মুহূর্তেই সে শুনতে পেল একটা সাইকেলের শব্দ। সামনে তাকিয়ে সে দেখল দূরে অন্ধকার ভেদ করে একটা কালো ছায়ামূর্তি সাইকেল চালিয়ে যেন তার দিকেই আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। এবার সে পরিষ্কার দেখতে পেল ছায়ার আড়ালে থাকা মানুষটাকে। আর তখনই সে ভয়ে আত্মচিৎকার করে উঠল, না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, না। তার শেষ আর্তনাদে কেঁপে উঠল রাতের নিস্তব্ধ বনানী। সকালে গ্রামের লোকেরা দেখল বাগানের ভেতর রাজেন মণ্ডলের নিথর মৃতদেহ পড়ে আছে, ঠিক মরা নিম গাছটার নিচে। একদল গ্রামের লোক বলল, আরে এ তো আমাদের পঞ্চায়েত প্রধান মশাইয়ের জামাই রাজেন মণ্ডল, এর এ অবস্থা হলো কি করে? পুলিশের গাড়ি এসে বডিটাকে নিয়ে চলে গেল পোস্টমর্টেমের জন্য। রাতের বেলায় ঘুমিয়েছিলাম। রাত কত হবে জানি না, হঠাৎ শুনতে পেলাম সেই সাইকেলের শব্দ। সাইকেলটা যেন আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে। তারপরই দরজায় কড়া নাড়তে লাগলো কেউ। আমি উঠে বসলাম বিছানায়। দরজাটা খুলব কি না সেই ভাবনা যেন মাথায় এলোই না এক মুহূর্তের জন্য। কি হলো জানি না, উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলতেই দেখলাম একজন এসে দাঁড়িয়ে আছে দরজার বাইরে, তার পেছনে একটা সাইকেল। সকালের আলো ফুটতেই সোজা চলে গেলাম গ্রামের পঞ্চায়েত প্রধান নটবর মল্লিকের বাড়িতে। নমস্কার প্রধান মশাই, আমি এই গায়ের নতুন পোস্টমাস্টার। আচ্ছা, হ্যাঁ বলুন, আমার কাছে কি চান? আপনার জামাই মারা গেছে, শুনে খারাপ লাগছে খুবই। রহস্যজনকভাবে মৃত্যু, তবে আমি কিন্তু মনে করছি এটা খুন। খুন? এইসব কি বলছেন আপনি? কে খুন করবে আমার জামাইকে? আপনি জানেন না নটবরবাবু? আমি কিন্তু জানি কে খুন করেছে আপনার জামাইকে। কে 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 খুন করেছে? কার এত বড় সাহস নটবর মল্লিকের জামাইকে খুন করে? যাকে আপনি আর আপনার জামাই দুজন মিলে খুন করে পুঁতে রেখেছিলেন জঙ্গলের মধ্যে ওই নিম গাছটার নিচে, সেই খুন করেছে আপনার জামাইকে। এইসব কি আজে বাজে কথা বলছেন আপনি? রাতের বেলা সাইকেলের আওয়াজ শোনা যায়, যে ভয়ে গোটা গ্রাম সিঁটিয়ে থাকে। রাতের বেলায় কেউ ওই পোস্ট অফিসের ধারে কাছে যায় না, এইসব নিশ্চয়ই আপনি জানেন প্রধান মশাই। হ্যাঁ জানি। যে সাইকেল চালিয়ে গায়ের পথে পথে গভীর রাতে ঘুরে বেড়ায়, সে কিন্তু কাল রাতে আমার দরজায় এসেছিল। সে সব সত্যি বলে দিয়েছে আমাকে। কে তুমি? তুমি যে চাকরিটা আজ করছো, ওই চাকরিটা আজ থেকে 4 বছর আগে আমার ছিল। আমার নাম প্রীতম। গায়ের উন্নয়নের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে মোটা টাকা আসতো, কিন্তু সেসব টাকা সবই প্রধান নিজে আত্মসাৎ করত। এসব আমি জেনে ফেলেছিলাম। প্রধানের সাথে মিলেছিল ওর জামাই রাজেন মণ্ডল। আমি একদিন প্রধানকে বলেছিলাম, আপনি এইভাবে সরকারি টাকার অপব্যবহার করতে পারেন না প্রধান মশাই। গ্রামের লোকজন সহজ সরল, তারা কিছু বলে না বলে ভাববেন না তারা কিছু বোঝে না। ভাববেন না যে প্রতিবাদ করবার কেউ নেই। উন্নয়নের খাতে কত টাকা আপনার কাছে আসে আর সে টাকা আপনি কি করেন, সব প্রমাণ আমার কাছে আছে। আমি কিন্তু ওপর মহলকে জানাবো। প্রধান কিচ্ছু বলেনি। বরফের মতো ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে থেকে চুপ করে চলে গেছিল সেদিন। সেদিনই রাতের বেলায় আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, ঠিক সেই সময় প্রধান আর তার জামাই আমাকে খুন করে পুঁতে দেয় জঙ্গলের ভেতর ওই নিম গাছটার নিচে। মৃত্যুর পরেও আমার আত্মা মুক্তি পেল না। প্রতিশোধের জন্য আমি প্রেত হয়ে ঘুরে বেড়াতে থাকলাম এই জঙ্গলের আশেপাশে। গতদিনই সুযোগ পেয়ে শেষ করে দিয়েছি ওই রাজেন মণ্ডলকে। এবার ওই পঞ্চায়েত প্রধানের পালা। কি বলছেন? কি এসব কি সত্যি? সত্যি না হলে আমি জানলাম কি করে বলুন? এইসব কথা তো আপনি আর আপনার জামাই ছাড়া আর কেউ জানে না। শুনুন, আমারও অসুবিধা হচ্ছে খুব। রাতের বেলায় ঘুমোতে পারছি না ভূতের ভয়। আমি একজন ভালো তান্ত্রিকের সাথে কথা বলেছি। উনি বলেছেন প্রীতমের আত্মাকে মুক্ত করে দেবেন, যাতে সে আর কিছু করতে না পারে। আপনাকে আসতে হবে আজ রাতে।
বেশ কিছু টাকাও লাগবে। যদি নিজের জীবন বাঁচাতে চান তাহলে আজ ঠিক রাত 12টার সময় পোস্ট অফিসে চলে আসুন। কি আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই আসবো। আমি তাহলে এখন চলি প্রধান মশাই। রাত ঠিক 12টার সময় প্রধান এসে হাজির হলো পোস্ট অফিসের সামনে। কি হলো, আপনার তান্ত্রিক কোথায়? তাকে দেখছি না যে। এসে পড়বে এক্ষুনি, একটু অপেক্ষা করুন। কথা শেষ হতে না হতেই সাইকেলের বেলের আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখলাম প্রীতম এগিয়ে আসছে। আমাদের দুজনের সামনে এসে দাঁড়ালো প্রীতম। প্রধান মশাই ভয়ে ঠকঠক করে কাঁপছে। বুঝলাম তার কিচ্ছু বলবার ক্ষমতা নেই। ধন্যবাদ বন্ধু, আমার কথা রাখবার জন্য। পরদিন সকালে গ্রামের লোকজনদের সঙ্গে আমিও দেখলাম বাগানে ঠিক ওই মরা নিম গাছটার নিচে নিথর হয়ে পড়ে আছে প্রধানের দেহ। কি যে হচ্ছে কে জানে, পরপর দুজন মারা গেল। আগের দিন জামাই আর তার দুদিন পরে শ্বশুর। আপনি কিছু বুঝতে পারছেন নাকি? না না, আমি কি করে বুঝবো? পুলিশ আসুক, তদন্ত হোক, যা বোঝার পুলিশই বুঝবে। আমি মনে মনে হাসলাম। পুলিশ আর বুঝেছে, তবে আমি এইটুকুনি বুঝেছি, এই নিবারণপুর গ্রামে আর কোনোদিন গভীর রাতে সাইকেলের আওয়াজ শোনা যাবে না।